প্রিয় শিক্ষার্থী, সবাইকে প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রবীন মণ্ডল, সহকারী শিক্ষক, প্রাথমিক উচ্চ বিদ্যালয় খুলনা। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে পার্ট 3.3 সম্পর্কে। তো শিক্ষার্থী, চলো আমরা আজকের পাঠে প্রবেশ করি। তো মূল পাঠে যাওয়ার আগে আমি তোমাদের দুইটা মানব চিত্র দেখাই। এই মানব দেহের বিভিন্ন অঙ্গাণু বিদ্যমান। তোমরা কি বলতে পারো যে মানব দেহের প্রাণকেন্দ্র কোনটি? তো মানব দেহের প্রাণকেন্দ্র বলা হয় হৃৎপিণ্ডকে। অর্থাৎ হৃৎপিণ্ড পাম্প করে রক্ত আমাদের দেহে সঞ্চালন করে থাকে। অর্থাৎ এই যে হৃৎপিণ্ড প্রাণযন্ত্রের মতো আমাদের দেহে কাজ করে। তো শিক্ষার্থী, আজ আমরা শিখব তাহলে হৃৎপিণ্ডের গঠন ও রক্ত সঞ্চালন সম্পর্কে। আজকের পাঠের বিষয় হচ্ছে হৃৎপিণ্ডের গঠন ও রক্ত সঞ্চালন। তো আজকের যে পার্ট, এই পার্ট থেকে আমরা হৃৎপিণ্ডের গঠন বলতে পারবো, ধমনী, শিরা, কৌশিক জালিকা সম্পর্কে বলতে পারবো, মানবদেহের রক্ত সংবহন বলতে পারবো। তাহলে আমরা প্রথমে দেখি যে হৃৎপিণ্ডটা কি। হৃৎপিণ্ড হচ্ছে বক্ষগহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ। একে জৈবিক শেষ পামও বলা যায়। তো হৃৎপিণ্ড দেহে রক্ত সঞ্চালক অঙ্গ, অর্থাৎ রক্ত সঞ্চালকের প্রধান অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড ত্রিকোণাকার, অর্থাৎ উপরের দিকে চওড়া এবং নিচের দিকে সরু থাকে। এই উপরের দিকে একটু মোটা থাকে এবং নিচের দিকে একটু চিকন থাকে। তো এটা সংকোচন এবং প্রসারণের সাহায্যে রক্ত দেহে সঞ্চালন করে থাকে। তো প্রথমে দেখি আমরা বাহ্যিক গঠন। তো উপরে যে ধমনী থাকে এটা হচ্ছে ঊর্ধ্ব মহাধমনী, নিম্নে হচ্ছে নিম্ন মহাধমনী। এরপরে এটা এখানে থাকে ডান অলিন্দ, ডান অলিন্দর নিচে থাকে ডান নিলয়, বাম পাশে বাম অলিন্দ এবং বাম অলিন্দের নিচে বাম নিলয়। এরপরে এটা হচ্ছে পালমোনারি ধমনী, এটা হচ্ছে পালমোনারি শিরা। এখানে এটা হচ্ছে করোনারি আর্টারি, এটা হচ্ছে অ্যাওর্টা। এইটা হচ্ছে হৃৎপিণ্ডের বাহ্যিক গঠন। এখন এখানে দেখো যে এখানে থাকছে কি ডান অলিন্দ। এই অলিন্দ রক্ত দ্বারা পূর্ণ থাকে। এর নিচে থাকে ডান নিলয়। এই ডান নিলয় কি হয়, ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে প্রবেশ করে। একইভাবে বাম পাশে বাম অলিন্দ, এই বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। অর্থাৎ এই যে ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়, এই চারটা প্রকোষ্ঠ নিয়ে আমাদের হৃৎপিণ্ড গঠিত। অর্থাৎ মানবদেহের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট। আর চারটা প্রকোষ্ঠ হচ্ছে ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ এবং বাম নিলয়। অর্থাৎ যদি প্রশ্ন আসে যে মানবদেহের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, তাহলে নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে মানবদেহের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন দেখো এই হৃৎপিণ্ড থেকে রক্ত সঞ্চালনের জন্য কিছু নালীর প্রয়োজন হয়, যে নালীগুলোকে বলা হয় ধমনী, শিরা বা কৌশিক জালিকা।
অর্থাৎ ধমনী, শিরা এবং কৌশিক জালিকার সাহায্যে হৃৎপিণ্ড থেকে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়, আবার বিভিন্ন অঙ্গ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে। তার মধ্যে প্রধান হচ্ছে ধমনী। এই ধমনীটা কি? ধমনী হচ্ছে যে রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয়। অর্থাৎ যে নালীর সাহায্যে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে ধমনী। এই ধমনী 3 স্তর বিশিষ্ট এবং এর যে গহ্বর অর্থাৎ মাঝখানে যে ফাঁকা অংশ যার মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়, এই গহ্বর ছোট থাকে। এই ধমনীর সাহায্যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে আমাদের দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয়, অর্থাৎ ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। তবে কিছু ব্যতিক্রম ধমনী আছে, যে ধমনীগুলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। তো আমরা জানলাম যে হৃৎপিণ্ড থেকে যদি রক্ত দেহের বিভিন্ন অংশে যায় তাহলে তাকে বলা হয় ধমনী, এবং ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। এর ব্যতিক্রমের মধ্যে আছে পালমোনারি ধমনী, যে ধমনীটা হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে বহন করে। হৃৎপিণ্ড থেকে রক্ত ফুসফুসে যাচ্ছে বিধায় এই নালীটাকে ধমনী বলা হচ্ছে, কিন্তু এই যে ধমনী, পালমোনারি ধমনী, এই ধমনীগুলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। এরপর দেখো শিরা। শিরা হচ্ছে যে সকল রক্তনালীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে। যদি হৃৎপিণ্ডে ফিরে আসে তাহলে তাকে বলা হয় শিরা। অর্থাৎ যে নালীর সাহায্যে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ড ফিরে আসে সেই নালীকে বলা হয় শিরা। এখানেও ব্যতিক্রম কিছু শিরা রয়েছে, যে শিরাগুলো কি করে কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। এই শিরাও ধমনীর মতো 3 স্তর বিশিষ্ট এবং এর যে প্রাচীর, এই শিরার যে প্রাচীর, এই প্রাচীর বেশ পাতলা, আর প্রাচীর পাতলা এবং গহ্বরটা বড় থাকে। এবং শিরার মধ্যে কপাটিকা বিদ্যমান, অর্থাৎ এই যে শিরার লম্বচ্ছেদ, এখানে এই যে কপাটিকা, এই কপাটিকা শুধুমাত্র শিরায় বিদ্যমান, ধমনীতে এই কপাটিকা থাকে না। তো শিরায় কপাটিকা থাকার কারণে শিরা দিয়ে রক্ত ধমনীর মতো অত বেগে প্রবাহিত হয় না। তাহলে এখানে কি জানলাম, যে শিরায় কপাটিকা থাকে, আর কপাটিকা থাকার কারণে রক্ত ধীরে ধীরে একমুখে প্রবাহিত হয়, আর ধমনীতে কপাটিকা থাকে না, যার কারণে রক্ত দ্রুত বেগে প্রবাহিত হয়। এরপর হচ্ছে কৌশিক জালিকা। কৌশিক জালিকা হচ্ছে ধমনী এবং শিরার সংযোগ স্থলে কেবল এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত যেসব সূক্ষ্ম রক্তনালী, সেই সূক্ষ্ম রক্তনালীকে বলা হচ্ছে কৌশিক জালিকা। অর্থাৎ শিরা এবং ধমনী এর সংযোগ স্থলে সূক্ষ্ম এক স্তর বিশিষ্ট যে নালী থাকে, সেই নালীগুলোকে বলা হয় কৌশিক জালিকা। অর্থাৎ এরা কি জালের মতো বিছানো থাকে বিধায় একে বলা হয় কৌশিক জালিকা। তাহলে আমরা কি জানলাম, যে রক্ত হৃৎপিণ্ড থেকে ধমনী, শিরা এবং কৌশিক জালিকা সাহায্যে সঞ্চালিত হয়।
এরপর দেখো যে মানবদেহের রক্ত সংবহন, অর্থাৎ হৃৎপিণ্ড যে রক্ত সঞ্চালন করে, এখানে তার একটা চিত্র দেওয়া আছে, যেটা হচ্ছে কি হৃৎপিণ্ড। এই যে অংশটা, এই অংশটা হচ্ছে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড থেকে কি হচ্ছে, ডান অলিন্দে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে ফিরে আসছে। এখন দেহের বিভিন্ন অঙ্গ থেকে যদি রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, তাহলে সেটা হচ্ছে শিরা। অর্থাৎ এখানে দেখো যে একটা সবুজ আর একটা লাল চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে। এই যে সবুজ যে অংশটা, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। অর্থাৎ দেহের বিভিন্ন অংশ থেকে যদি রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, তাহলে সেটা হয় শিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। আর যদি হৃৎপিণ্ড থেকে রক্ত দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয়, তাহলে সেটা হচ্ছে ধমনির সাহায্যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। অর্থাৎ এখানে দেখো যে মাথা ও হাতের মধ্যকার রক্ত জালিকা থেকে শুরু করে পায়ের মধ্যকার রক্ত জালিকা, এই সম্পূর্ণ দেহে কিভাবে রক্ত সঞ্চালিত হয় তার একটা চিত্র। তো এখন দেখো কার্ডিয়াক চক্র, অর্থাৎ রক্ত যে আমরা দেখলাম যে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন এই যে 4 প্রকোষ্ঠ, এই 4 প্রকোষ্ঠের সাহায্যে রক্ত কিভাবে সঞ্চালিত হয়। তো দেখো যে উপরে কি থাকে, অলিন্দ থাকে। অর্থাৎ আমরা দেখলাম যে হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, যার উপরে হচ্ছে অলিন্দ বিদ্যমান আর নিচে হচ্ছে নিলয়। অর্থাৎ অলিন্দ হচ্ছে ডান অলিন্দ এবং ডান ডান অলিন্দ এবং বাম অলিন্দ, আর অলিন্দের নিচে হচ্ছে ডান নিলয় এবং বাম নিলয়। তো এই চক্রটা অনবরত চলতে থাকে। তো এটা কিভাবে চলে, এই অলিন্দ যখন প্রসারিত হয়, অলিন্দ প্রসারিত হলে দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত এই অলিন্দে প্রবেশ করে। অর্থাৎ প্রসারিত হওয়া মানে কি, বড় হওয়া। যখন এই অলিন্দ বড় হচ্ছে, তখন রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে এসে পূর্ণ হচ্ছে। এবং এই অলিন্দ যখন পূর্ণ হচ্ছে, তখন কি অলিন্দ রক্ত দ্বারা পূর্ণ থাকছে। এরপরে এই অলিন্দ যখন সংকুচিত হয়ে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে, তখন কি ভিতরের যে রক্ত, এই রক্তটা এই অলিন্দ এবং নিলয়ের মধ্যবর্তী যে কপাটিকা, এই কপাটিকার মাধ্যমে নিলয়ে প্রবেশ করে। তাহলে এখানে কি হচ্ছে, যখন অলিন্দ প্রসারিত হচ্ছে, তখন অলিন্দ রক্ত দ্বারা পূর্ণ থাকছে। আর অলিন্দ যখন সংকোচন হয়ে যাচ্ছে, তখন এই যে অলিন্দের মধ্যে যে রক্ত, এই রক্তগুলো নিলয়ে প্রবেশ করে। আর নিলয়ে যখন প্রবেশ করে, তখন কি হয়, নিলয়টা প্রসারিত হয়ে যায়। এরপরে আবার যখন নিলয়টা সংকোচন হয়ে যাচ্ছে, অর্থাৎ নিলয়, অলিন্দ যখন সংকোচন হচ্ছে, নিলয় তখন প্রসারিত হচ্ছে। আবার নিলয় যখন সংকোচন হয়ে যাচ্ছে, তখন অলিন্দ প্রসারিত হয়ে যাচ্ছে। নিলয় যখন সংকোচন হয়ে যাচ্ছে, তখন বিভিন্ন নালীর সাহায্যে রক্ত দেহে বিভিন্ন অংশে প্রবাহিত হচ্ছে। এইভাবে এই চক্রটা চলতে থাকে। অর্থাৎ অলিন্দ যখন প্রসারিত হয়, তখন নিলয় সংকোচন থাকে, আর নিলয় যখন প্রসারিত হয়, তখন অলিন্দ সংকুচিত হয়ে যায়। এইভাবে হৃৎপিণ্ড একবার সংকোচন এবং একবার প্রসারণ ঘটে। তো এখানে নিলয় দুটি যখন রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয়, এ সময় ট্রাইকাপসিড ও বাইকাপসিড কপাটিকা
বন্ধ থাকে এবং সেমিলোরার কপাটিকা খোলা থাকে। তো নিলয় সিস্টলের সময় কপাটিকাগুলো অর্থাৎ নিলয় যখন সিস্টল অর্থাৎ প্রসারিত হচ্ছে তখন একটা হৃদস্পন্দনের সৃষ্টি হয়। এই স্পন্দনটাকে বলা হয় লাভ। আবার নিলয় যখন সংকোচন হয়ে যাচ্ছে তখন আরেকটা হৃদস্পন্দন শোনা যায়, তখন তাকে বলা হয় ডাব। তুমি যদি তোমার হাতের নাড়ি বা পালস দেখো তাহলে দেখবা যে এই নিলয়ের সিস্টল এবং ডায়াস্টলের ফলে আমরা হৃদস্পন্দন বুঝতে পারি। এই যে হৃদস্পন্দন এটা হচ্ছে নিলয় যখন সিস্টল হচ্ছে তখন লাভ, আর নিলয় যখন ডায়াস্টল হচ্ছে তখন ডাব। অর্থাৎ নিলয় সংকোচন এবং প্রসারণের ফলে আমরা একটা স্পন্দন টের পাই। এটাই হচ্ছে কার্ডিয়াক চক্র। তো এই চক্রটা আমাদের ইচ্ছামতো চলে না, এই হৃৎপিণ্ডের ইচ্ছাধীন এই সংকোচন এবং প্রসারণ ঘটে থাকে। অর্থাৎ হৃৎপিণ্ড অনৈচ্ছিক পেশির সমন্বয়ে গঠিত। তো শিক্ষার্থী, তো এটাই ছিল আমাদের আজকের পাঠের বিষয়। তো আশা করি সবাই আজকের পাঠ সুন্দরভাবে বুঝতে পারবে। তো এই পাঠ সংশ্লিষ্ট তোমাদের একটা বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ হচ্ছে মানবদেহের হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র অঙ্কন করে এর কাজ লিখো। অর্থাৎ একটা মানবদেহের হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র অঙ্কন করে হৃৎপিণ্ডের কাজ বর্ণনা করবে। এটা হচ্ছে তোমাদের আজকের পাঠ সংশ্লিষ্ট বাড়ির কাজ। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।